বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে। রাস্তাঘাটে বা হাটে বাজারে যখন যাই তখন কিছু হকার দেখতে পাই। কিছু হকার তারা মলম বিক্রি করছে। মলম বিক্রি করছে বিভিন্ন অভিনব কায়দায়। ভাই আসুন দেখুন আমাদের মলমগুলো, লাগান আমাদের মলমগুলো, এমনিভাবে বলতে থাকে হকারগুলি। ঠিক এমনই একটা হকার পশ্চিম বাংলার একজন সাংবাদিক, নাম হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। এই ময়ূক রঞ্জন ঘোষ তিনি কিন্তু মলম যেভাবে বিক্রি করে ঠিক একই অভিনব কায়দায় তিনি কিন্তু হকারি দিয়ে থাকেন বিভিন্ন চ্যানেলের উপস্থাপক হিসাবে। ময়ূক রঞ্জন ঘোষ তিনি ওপার বাংলার মানুষ। আমি চাই তিনি ওপার বাংলার মানুষকে নিয়ে কথা বলুক। তার এই অথরিটেশন কে দিয়েছেন যে এপার বাংলার এই বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলার, এই বাংলাদেশের মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন করার এই অধিকার তাকে কে দিয়েছে, এই পাওয়ার তাকে কে দিয়েছে? বাংলা হবে তালেবান, আমরা হব আফগান, এমন যুক্তি তুমি ছুড়ে দিয়েছো ভাই। তোমাকে এপার বাংলার এই বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবার কথা কে বলেছে? এপার বাংলার মানুষকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার বাংলা নিয়ে ভাবো, তোমার বাংলা নিয়ে তুমি কথা বলো। এই বাংলাদেশকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি বাংলাদেশ থেকে ইলিশ পাচ্ছ, বেশ, দ্যাটস এনাফ ফর ইউ। তোমার ইলিশের প্রয়োজন, তুমি ইলিশ পাচ্ছ, তোমার প্রয়োজন মিটে যাচ্ছে। তোমার এপার বাংলার মানুষকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি মলম বিক্রি করো, তোমার চ্যানেলে বিক্রি করো। তুমি বাংলাদেশের মানুষকে নিয়ে মলম বিক্রি করার তোমার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ মলমের প্রয়োজন হলে বাংলাদেশে সেটা সলিউশন করার ব্যবস্থা আছে। আজকে ভারতে বসে বসে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে আপনার কাজ। আপনি বিতর্ক সৃষ্টি করে করে মানুষকে বিভ্রান্তর দিকে ঠেলে দিচ্ছেন। মানুষকে তালেবান, বাংলাদেশের মুসলমানদেরকে তালেবান আফগান বানিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। আপনি বলতেছেন হোক না কিছু বিতর্ক। আমরা দেখতে পেয়েছি যে রাস্তাঘাটে অনেক মলম বিক্রেতা থাকে, যেই মলম বিক্রেতাগুলি অনেক সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় কথা না বললে মানুষজন তাদের কথায় আকৃষ্ট হন না, এবং তারা কি মলমগুলি নিয়ে আসে, সেই মলমগুলি মানুষকে লাগিয়ে দেয়, তারপরে মানুষকে ব্রেন ওয়াশ করে তাদের কাছ থেকে টাকা এবং মলম বিক্রি করে। আপনি একজন চ্যানেলের আপনি উপস্থাপক, আপনার উপস্থাপক হবে শালীন এবং খুব মাধুর্যপূর্ণ, কিন্তু আপনার যে উপস্থাপক, আপনি দৌড় দিয়ে একবার এই দিকে যাচ্ছেন, একবার ওই দিকে যাচ্ছেন, যেন বানরের মতো আপনি লাফাইতেছেন। বানর যেমন এক ডাল থেকে অন্য ডাল, অন্য ডাল থেকে অন্য ডাল, অন্য ডাল থেকে অন্য ডাল, এইরকম ডাল থেকে ডাল ছোটাছুটি করে, ঠিক অবিকল আপনি বানরের মতো লাফাইতেছেন। আমি আপনাকে একটা গল্প বলি, শোনেন। গল্পটা হচ্ছে, এক রাজ দরবারে রাজার একটা বানর ছিল। মন্ত্রী পরিষদ সহ অনেকেই তারা বসে থাকে। রাজা যখন রাজ দরবারে উপস্থিত হন, হবার সঙ্গে সঙ্গে ওই বানরের শান্ত রাখার জন্য রাজা একটা লাঠি হাতে নেন এবং যায় সপাং সপাং 3-4টা বাড়ি মারে। মারার পরে রাজা তার রাজকর্ম শুরু করে দেয়। এরপরে রাজকর্ম শেষে রাজা উঠে চলে যায়। দ্বিতীয় দিন এসে আবার যখন ওই বানরকে আঘাত করার পরে রাজকর্ম শেষ করে তিনি উঠে চলে গেলেন। এরপরে তৃতীয় দিন একই অবস্থা। মন্ত্রী পরিষদ সহ রাজদরবারে যারা উপস্থিত ছিলেন বললেন, রাজামশাই, আপনি এই যে এই পশুর সঙ্গে আপনি এমন ব্যবহার করেন, আপনি কেন এই ব্যবহার করেন? রাজা তখন বললেন, আপনারা কি এই ঘটনা দেখতে চান না শুনতে চান? উপস্থিত জনগণ বললেন, শোনার চেয়ে তো দেখাটাই ভালো হবে। তখন বললেন, ঠিক আছে। পরের দিন রাজকর্মে যখন আসলেন, আসার পর দেখতে পেলেন ওই বানরটা রাজার টেবিলের উপরে গিয়ে বসে, চেয়ারের উপরে বসে, লাফ দিয়ে মাথায় উঠে বসে, ওর কাগজ ধরে, ওর কলম ধরে, ওই মন্ত্রী পরিষদকে বিরক্ত করে। এমনিভাবে সারাটা দিন যখন এরকম বিরক্ত করা শুরু করছে,
তখন মন্ত্রী পরিষদের লোকজনগুলি অস্থির হয়ে ওই বানরের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করা শুরু করলেন। তখন রাজামশাই ওই বানরকে গিয়ে সপাং সপাং 3-4 বাড়ি যখন মারলেন, তখন ওই বানর চুপ করে এসে তার আসনে গন্তব্যস্থলে গিয়ে বসে পড়লেন। রাজামশাই বললেন, আপনারা কি দেখতে পেয়েছেন এই বানরকে আঘাত করার কারণ কি? তখন মন্ত্রী পরিষদ সহ উপস্থিত জনগণ সবাই বললেন, জি রাজামশাই, আমরা বুঝতে পেরেছি। আজকে এই যে আপনি বানরের মতো উপস্থাপক হিসাবে একবার এই দিকে যাচ্ছেন, একবার দৌড়ে ওই দিকে যাচ্ছেন, তো একবার এখান নিয়ে কথা বলছেন, একবার এপার বাংলা নিয়ে কথা বলছেন, একবার ওপার বাংলা নিয়ে কথা বলছেন। কথা বলার রাইট আপনাকে আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তালেবান আফগান সাজানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আর তালেবান কি মানুষ নয়? তালেবান কি মানুষ নয়? আফগানিস্তানে যারা বসবাস করে তারা মানুষ নয়? আপনারা এক একজন আসবেন আর এক একটা ডায়লগ ছুড়ে দিবেন, ও তালেবান, ও জঙ্গি, ও অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষকে ভালোবাসলে দেখবেন আপনাদেরও মঙ্গল হবে। এই ময়ূক রঞ্জন ঘোষ আপনি বিতর্কিত করে আজকে এতটা ভাইরাল হয়েছেন, তো আমার পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান, আপনি বিতর্কিত কোনো বক্তব্য দেবেন না, বিতর্কিত কোনো বক্তব্য ছড়াবেন না। কারণ বিতর্ক মানুষকে বহুদূর টেনে নিয়ে যায়। সুতরাং এপার বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। বাংলাদেশের মানুষ এমনকি এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগ পতন হওয়ার পরেও আপনি অনেক বিতর্কমূলক বক্তব্য দিয়েছেন, অনেক বিতর্কমূলক বক্তব্য দিয়েছেন। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনি আপনার দেশের মধ্যে যা ঘটছে আপনি সেইটা নিয়ে বক্তব্য দেন, আপনি সেইটা নিয়ে কথা বলেন, তবেই বুঝবেন যে না, আপনি সত্যিকার অর্থেই একজন মহাপুরুষ, আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর, আপনি একজন প্রতিবাদী যুবক। আপনি আপনার দেশ নিয়ে মাথা ব্যথা করতে পারেন না, আপনি বাংলাদেশ নিয়ে পড়ে আছেন, আপনি বাংলাদেশ নিয়ে পড়ে আছেন। বাংলাদেশ নিয়ে আপনার পড়ে না থাকলেও চলবে, বাংলাদেশ নিয়ে আপনার না ভাবলেও চলবে। বাংলাদেশকে নিয়ে ভাবার অনেক মানুষ আছে, অনেক বুদ্ধিজীবী আছে, অনেক আইনজীবী আছে, দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের অধীনস্থে আসার পর এই দেশের মানুষ অনেক ভালো আছে। এদেশের মানুষ অনেক শান্তিতে, অনেক আরামে এসে ঘুমাচ্ছে। তারা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ তারা বেঁচে আছে। রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের করে দিচ্ছেন। সুতরাং বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ নিয়ে আমি ভাববো, বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ নিয়ে আমরা ভাববো। আমাদের যত আলেম ওলামা আছে, যত সাধারণ মানুষ আছে, যত বুদ্ধিজীবী আছে, যত আইনজীবী আছে, সমস্ত প্রকার মানুষজন বাংলাদেশ নিয়ে ভাববে। সুতরাং আপনার বাংলাদেশ নিয়ে না ভাবলেও চলবে, আপনার বাংলাদেশ নিয়ে না ভাবলেও চলবে।